নমস্কার, আমি তপনবাবু, তোমাদের বাংলা শিক্ষক। আজ আমি তোমাদের অর্থাৎ স্ট্যান্ডার্ড 4-এর বাংলা ব্যাকরণ ক্লাস নিচ্ছি। আজকের আমরা আমি যেটা পড়াবো সেটা হচ্ছে বাংলা ব্যাকরণের লিঙ্গ, সন্ধি আর কিছু শব্দের ব্যবহারিক প্রয়োগ, যেমন কি, কয়সে কি, কয়দিকে কি, একার আর এই যে একার দুটোর পার্থক্য একটু দেখিয়ে দেবো। এখন আমি পড়াবো লিঙ্গ। তো জড়িয়ে যাচ্ছে। এখন আমি পড়াবো লিঙ্গ। এখন লিঙ্গটা কি? লিঙ্গ হচ্ছে চিহ্ন। তাহলে লিঙ্গ হলো চিহ্ন। তাহলে লিঙ্গ কথার অর্থ হচ্ছে চিহ্ন। এখন লিঙ্গ কাকে বলে? 2 নম্বর আছে লিঙ্গ কাকে বলে না, যে চিহ্ন দ্বারা বা যে শব্দের দ্বারা পুরুষ জাতি, স্ত্রী জাতি বা উভয় জাতি কিংবা কোনো অপ্রাণীবাচক কোনো কিছুকে বোঝায় তাকে বলা হয় লিঙ্গ। যেমন আমি এখানে লিঙ্গ কাকে বলে লিখছি। যে চিহ্নের দ্বারা পুরুষ জাতি, স্ত্রী জাতি বা এই উভয় জাতি কিংবা অপ্রাণীবাচক কোনো কিছুকে বোঝায় তাকে লিঙ্গ বলে। যেমন বাবা, মা, শিশু, বই ইত্যাদি। তাহলে কি দেখলাম? লিঙ্গ কাকে বলে না, যে চিহ্নের দ্বারা পুরুষ জাতি, স্ত্রী জাতি বা উভয় জাতি কিংবা অপ্রাণীবাচক কোনো কিছুকে বোঝায়। অপ্রাণী বলতে কি? যেগুলো বলছে প্রাণ নেই, যেমন ইট, কাঠ, বই, পাথর। গাছও কিন্তু অপ্রাণীবাচকের দলে পড়বে, কারণ গাছের প্রাণ থাকলেও গাছ কিন্তু তোমার ওই ক্লীবলিঙ্গের মধ্যে আসবে, অর্থাৎ অপ্রাণীর মধ্যে আসবে। ঠিক আছে? এবার আছে লিঙ্গ কয় প্রকার ও কি কি। লিঙ্গ সাধারণত 4 প্রকার। একটা হচ্ছে পুংলিঙ্গ, দুই হচ্ছে স্ত্রীলিঙ্গ, 3 হচ্ছে উভয় লিঙ্গ, 4 হচ্ছে ক্লীবলিঙ্গ। এবার দেখো 4 প্রকার বলছে লিঙ্গ কয় প্রকার ও কি কি। তাহলে লিঙ্গ হলো 4 প্রকার: পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ, ক্লীবলিঙ্গ। এবার বলছে তাদের সংজ্ঞা। আমি যে সংজ্ঞাটা লিখেছিলাম প্রথমে লিঙ্গ কাকে বলে, সেখান থেকে যদি একটা একটা করে ছাড়িয়ে নেওয়া যায় দেখবে প্রত্যেকটার সংজ্ঞা হয়ে যাচ্ছে। সেখানে ছিল যে চিহ্নের দ্বারা পুরুষ জাতি, স্ত্রী জাতি বা উভয় জাতি কিংবা অপ্রাণীবাচক কোনো কিছুকে বোঝায় তাকে লিঙ্গ বলে। তাহলে আমি পুংলিঙ্গ কাকে বলবো? যে চিহ্নের দ্বারা পুরুষ জাতিকে বোঝায় তাকে পুংলিঙ্গ বলে, যেমন বাবা, দাদা, কাকা ইত্যাদি। স্ত্রীলিঙ্গ কাকে বলে? যে চিহ্নের দ্বারা স্ত্রী জাতিকে বোঝায় তাকে বলা হচ্ছে স্ত্রীলিঙ্গ, যেমন মা, দিদি, বোন, সভ্যা, সদস্যা ইত্যাদি। তারপর বলছে উভয় লিঙ্গ। যে চিহ্নের দ্বারা বলছে পুরুষ বা স্ত্রী কাউকে আলাদা করে না বুঝিয়ে যদি এই স্ত্রী পুরুষ উভয়কে একসঙ্গে বোঝায় তাকে বলছে উভয় লিঙ্গ। যেমন কোনগুলো উভয় লিঙ্গ না, শিশু। আমি যদি বলি শিশুটা কাঁদছে, তাহলে তুমি বলতে পারবে না যে শিশুটা ছেলে না মেয়ে। সন্তান, বাছুর, গরু। গরু হচ্ছে কে পুংলিঙ্গ নয়, গরু হচ্ছে উভয়লিঙ্গ। কেন?
না গরুর বলদ গরু আছে আর গাভী আছে, তাহলে এগুলো হচ্ছে সব উভয়লিঙ্গ। কোনো একটা বললে তাকে দুটোকেই বোঝাচ্ছে। শিশু বললে সেটা ছেলে হতে পারে মেয়ে হতে পারে, সন্তান বললে সে ছেলে হতে পারে মেয়ে হতে পারে, বাছুর বললে বাছুরের কি আছে এড়ে বাছুর বকনে বাছুর। সুতরাং বাছুর হচ্ছে উভয়লিঙ্গ, গরুও তাই, বলদ গরু আর হচ্ছে গাভী। এবার আছে ক্লীবলিঙ্গ, সেই সংজ্ঞার মধ্যে ছিল, বলছে যে চিহ্নের দ্বারা স্ত্রী পুরুষ এই উভয় জাতি কাউকে না বুঝিয়ে যদি কোনো অপ্রাণীবাচক কিছুকে বোঝায় তাহলে তাকে বলা হয় ক্লীবলিঙ্গ, বই, ইট, কাঠ, পাথর ইত্যাদি। এই লিঙ্গটা আমরা 3তে পড়িয়েছিলাম, আর একবার তোমাদেরকে বলে দেওয়া হলো। এই লিঙ্গটা যেহেতু তোমরা 5-এ যাবে, তোমাদের এটা আছে 5এও লিঙ্গ আছে, তাই লিঙ্গর HWর জন্য অর্থাৎ আমাদের অ্যানুয়াল পরীক্ষার জন্য একটা পৃষ্ঠা দেওয়া হয়েছে। এর আগে তোমরা যেগুলো পড়েছিল সেগুলোর বাদে পৃষ্ঠা 43টা তোমরা শুধু পড়বে। পৃষ্ঠা 43টা হচ্ছে HW। আচ্ছা, এইবার আসি সন্ধি। এবার আমাদের দ্বিতীয়টা হচ্ছে আমাদের সন্ধি। সন্ধি কি বলছে, সন্ধি কথার অর্থ কি? সন্ধি মানে হচ্ছে মিলন। সন্ধি কথার অর্থ হলো মিলন। আগে রাজাদের মধ্যে যখন যুদ্ধ হতো, কোনো রাজা যখন আর পারত না, হেরে যেত, তখন সেই রাজা ওই বিজয়ী রাজার কাছে সন্ধি করতো, অর্থাৎ তাদের মধ্যে একটা চুক্তি হতো। আমাদের সন্ধি কথার অর্থ হচ্ছে মিলন। কীরকম মিলন হয় দেখো, সন্ধি কাকে বলে? বলছে পরস্পর কাছাকাছি দুটি ধ্বনির মিলনকে বলা হয় সন্ধি। তাহলে পরস্পর কাছাকাছি দুটো ধ্বনির মিলনকে বলা হয় সন্ধি। যেমন দেখো হিমালয়, এই শব্দটাকে আমি সন্ধি বিচ্ছেদ করছি, তাহলে কি হবে? হিম যুক্ত আলয়। এখন কিভাবে হলো দেখো, হিমের যে ম, এই ম মানে আমরা জানি, আমরা বর্ণ বিশ্লেষণ শিখেছি, ম কথার অর্থ হচ্ছে, মটা বর্ণ, এর ধ্বনি হচ্ছে ম ধ্বনি যুক্ত অ। ম ধ্বনির সঙ্গে অ লাগালে তবে ম হয়। তাহলে এখানে যে হিমটা আছে, তাহলে ময়ের এই অ আর আলয়ের আ, এই দুটো যুক্ত হয়েছে। যুক্ত হয়ে কী হয়েছে? আকার হয়েছে। আর আকারটা কোথায় এসছে? তাহলে এটা তো কেটে গেছে, এই অটা কেটে গেছে, তাহলে এই ময় হসন্তর সঙ্গে আকার যোগ হয়ে ময় আকারে মা হয়েছে। তাহলে কি থাকলো? তাহলে হি, এই যে হি ময় আকারে মা, আর লয় হিমালয় হয়েছে। তাহলে সন্ধি কথার অর্থ হচ্ছে মিলন। কাকে বলে না, পরস্পর কাছাকাছি দুটো ধ্বনির মিলনকে বলা হয় সন্ধি। যেমন হিমালয়, বিদ্যালয়, দেখো বিদ্যালয়, বিদ্যা যুক্ত আলয়। যেমন পরীক্ষা, পরিযুক্ত ইক্ষা। এখানে কি হয়েছে? এখানে হস্যই এসছে আর এই দীর্ঘই মিলে দীর্ঘইকার হয়েছে। সেই দীর্ঘইকারটা এই পূর্ববর্ণ চলে যাবে এখানে, আর এটা তো সন্ধি হয়ে গেছে। তাহলে পড়ে থাকলো পর দীর্ঘই গয়মস্য ক্ষয়াকার পরীক্ষা। এবার বলছে সন্ধি করা হয় কেন? কেন আমরা সন্ধি করব? না, সন্ধি করা হয় এই কারণে যে শব্দের দ্রুত উচ্চারণের জন্য এবং শব্দটাকে শ্রুতি মাধুর্য করে তোলার জন্যই সন্ধি করা হয়। যদি আমি বলি আমি হিম আলয়ে বেড়াতে যাব, শুনতে ভালো লাগছে না, আমাকে বলতে হবে আমি হিমালয়ে বেড়াতে যাব। দেখো শুনতে কত ভালো লাগছে। তাহলে ওই যে হিম আর আলয়ে দুটো আলাদা শব্দ, দুটো আলাদা শব্দের অর্থ আছে। সেই আলাদা শব্দগুলোকে দ্রুত উচ্চারণ করার জন্য এবং শব্দের শ্রুতি মাধুর্যের জন্য আমাদের সন্ধি করা হয়। তাহলে সন্ধি করা হয় কেন? না, শব্দের দ্রুত উচ্চারণ এবং শ্রুতি মাধুর্যের জন্য সন্ধি করা হয়। তারপর হচ্ছে সন্ধি কয় প্রকার ও কি কি?
সন্ধি প্রকৃতপক্ষে 4 প্রকার, কিন্তু আমরা 3 প্রকার শিখব, সাধারণত 3 প্রকার সেটাই শিখব। কি কি? একটা হচ্ছে স্বরসন্ধি, 2 হচ্ছে ব্যঞ্জন সন্ধি, 3 হচ্ছে বিসর্গ সন্ধি। আর যেটা 4 বলছিলাম সেটা হচ্ছে নিপাতনে সন্ধি। কিন্তু আমরা আজকে শুধুমাত্র ক্লাস 4-এর জন্য আমাদের স্বরসন্ধিটা পড়ব। এখন স্বরসন্ধি কাকে বলে? স্বরসন্ধি হচ্ছে স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে বলা হয় স্বরসন্ধি। স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে বলা হয় স্বরসন্ধি। দেখো এখানে এই যে স্বরধ্বনি অ পেয়েছিলাম, পরেও আ পেয়েছিলাম, এই অ আর আ এগুলো সব স্বরধ্বনি, এগুলোর মিলনে হয়েছিল বলে একে বলা হয় স্বরসন্ধি। তাহলে স্বরসন্ধির আবার বলছি, স্বরসন্ধি কাকে বলে? না, স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে বলা হয় স্বরসন্ধি। এইবার আমি সন্ধির কয়েকটা সূত্রে যাব। দেখো এইবারে সূত্র 1 নম্বর সূত্রে কি আছে? আকারের সূত্র। আকারের সূত্র এ দেখো আমি একটা শব্দ লিখেছি বিদ্যালয়। বিদ্যালয়কে যদি আমি সন্ধি বিচ্ছেদ করি তাহলে পাবো কালি আসছে না তো, বিদ্যা যুক্ত আলয়। আচ্ছা, তাহলে বিদ্যার দেখো দয় জ ফলা আকার, আমি যদি ধ্বনি বিশ্লেষণ করি, বর্ণকে যদি বিশ্লেষণ করি তাহলে দেখা যাচ্ছে দয় জফলা যুক্ত আ আর যুক্ত আলয়ের আ। এই যে আ আছে আর এখান থেকে যে আ বেরোলো, এই যে আটা বেরোলো, তাহলে কি হলো? আ যদি বেরিয়ে যায় তাহলে কি থাকছে? তাহলে শুধু বিদ্য থাকছে। এইবারে বলছে এবার কি হলো? তাহলে এই আর এই আ মিলে আকার হলো। তাহলে সূত্র হচ্ছে অকার কিংবা আকারের পর, এই যে অকার কিংবা আকারের পর যদি অকার কিংবা আকার থাকে তাহলে উভয় মিলে আকার হয়। এই আকারটা পূর্ববর্ণে চলে যায়। এই যে বিদ্য পড়ে আছে দেখো, আর এখানে আলয়ের আটা নিয়ে নিয়েছি, এখানে লয় পড়ে আছে, তাহলে বিদ্য যুক্ত লয় পড়েছিল। তাহলে এবার আমাকে কি হচ্ছে? এইখানকার যে অটা আটা আর এখানের আলয়ের আটা, এই দুটো মিলে যে আকার হয়েছে সেই আকারটা এখানে চলে এসছে, পূর্ববর্ণে চলে গেছে, কি হয়েছে? বিদ্যালয়। তাহলে সূত্রটা কি? সূত্র হচ্ছে যখনই তোমরা অ আ বা অ পাবে তাহলে জানবে যে সামনে অ বা আ আছে, পরে অ বা আ আছে, এই দুটো মিলে আকার হয়। অয়ের সঙ্গে অ হতে পারে, অয়ের সঙ্গে আ হতে পারে, আর সঙ্গে অ হতে পারে, আবার আ মিলে আকার হতে পারে। যেমন আরেকটা দেখাচ্ছি, সূর্যাস্ত। তাহলে আমার দেখতে হবে প্রথমে কোথায় সন্ধিটা হয়েছে। আকারের সন্ধি হয়েছে। এইবারে তোমাদের একটা মজার জিনিস বলি, তুমি যেরকম তোমার ছবিটা আয়নায় দেখতে পাও, এই সন্ধিতে আমি কয়েকটা আয়না দেবো। সেই আয়নাটা যদি তোমরা মনে রাখতে পারো দেখবে সন্ধি খুব ইজি হয়ে যাবে। যেমন যদি আকারের সূত্রে পড়ে তাহলে তোমাকে সামনে বিদ্যালয়ের আয়নাটাকে তুমি সামনে রাখবে, এইটাকে সামনে রাখবে। এই আয়নায় যেমন তোমার মুখ দেখতে পাও, তেমনিভাবে যখনই কোনো আকারের সূত্র পড়বে, আমি যদি সে শব্দটা সম্পর্কে নাও জানি তাহলে কিন্তু তোমার আয়নার কথা ভাববে যে আকারের সূত্রে আমি কি আয়না, আমার আয়নাটা কি? আমার আয়নাটা হচ্ছে বিদ্যালয়। বিদ্যালয়কে ভাঙলে কি পাচ্ছি? বিদ্যাযুক্ত আলয় পাচ্ছি, মানে আ পেয়েছি। বিদ্যা আ পাওয়া মানে হচ্ছে অ সঙ্গে আছে, হয় অ নালে আ থাকবে। পরেরটাও তাই, দেখো আলয়, আলয়ের দেখো আ আছে, তাহলে হয় আ থাকবে নালে অ থাকবে, যে কোনো একটা থাকবেই। তাহলে সূর্যাস্ত দেখো সন্ধিটা হয়েছে এই জায়গাটায়, তাহলে আমাকে প্রথমে বলতে হবে তাহলে অ বা আ নিতে হবে। তাহলে অ বা আ নিলে কী হবে? সূর্য বলবো না সূর্যা বলবো, দুটোর মধ্যে এরকমভাবে তুমি মনে মনে চিন্তা করবে যে কোনটা বলবো। যুক্ত অ বা আর আনতে হবে। তাহলে থাকে পড়ে আছে দন্তস্বয় ত, দন্তস্বয় ত পড়েছিল, তার আগে অস্ত না আস্ত। দেখো সূর্য অস্ত যায়, তাহলে সূর্য বলি না, সূর্যা বলি না, আর আস্ত বলি না। আস্তর অর্থ আছে, কিন্তু এখানে তো অস্ত মানে ডুবে যাওয়া, তাই অস্তটা আসবে। আস্ত মানে গোটা, এই অর্থটা এখানে খাটছে না। তাহলে সূর্য যুক্ত অস্ত হয়ে গেল সূর্যাস্ত। আর একটা আমি যদি বলি সদানন্দ,
এটা এটা কি হয়েছিল তাহলে? সূর্যোদয় অ ছিল আর অস্তের অ ছিল, দেখো দুটো অ মিলে হয়ে গেছিল আকার, হয়ে গিয়ে সূর্যাস্ত হয়েছিল। এবার দেখো সদানন্দ আরেকটা ভাঙছি, তাহলে সদানন্দ আকারে হয়েছে। এবার তুমি নিজে মনের প্রশ্ন করো যে আমি কি বলবো, সদ বলবো না সদা বলবো? সদ শব্দ হয় না, সদা মানে সব সময়। দেখো সদা হয়, সদ বললে তার কোনো অর্থ নেই, অর্থ থাকতে হবে। সন্ধি হতে গেলে পূর্বপদ, এই আগের পদটাকে বলা হয় পূর্বপদ আর পরের পদটাকে বলা হয় উত্তরপদ বা পরপদ। এখন এই বলছে এই যে সদার আকার আর এই আনন্দের আ, এই দুটো যুক্ত হয়ে আকার হয়েছে। দেখো তাহলে আমি মুছে দিলাম, আকার মুছে গেল, আ মুছে গেল। এবার বলছে এই যে আকারটা হয়েছে এইটা পূর্ববর্ণে গিয়ে, এই যে যোগ চিহ্ন ছিল এর আগেরটাকে বলা হয় পূর্ববর্ণ, সেই আকারটা যে হয়েছে দুজনে যোগ করে আকারটা পূর্ববর্ণে যোগ হয়ে গেল। দেখো সদানন্দ পড়ে আছে, দেখো সদা আর নন্দ একসঙ্গে হয়ে গেল সদানন্দ। এবার আসছি দ্বিতীয় সূত্র, দীর্ঘইকারের সূত্র। দীর্ঘইকারের সূত্র হচ্ছে কি, আয়না আমার হচ্ছে রবীন্দ্র। যদি একটা একটা করে মনে রাখতে পারো যে আয়নাগুলোকে, তাহলে দেখবে প্রত্যেকটা ভাঙা যাবে। এখানে কি আছে? রবীন্দ্র। এবারে আমরা জানি রবি যুক্ত ইন্দ্র, তার মানে কি পেলাম? হস্যইকার পেয়েছি। রবি দেখো বয় হসন্ত যুক্ত হস্যই হলে কি হয়? বয়সই বি হয়। তাহলে এখানে আমি কি পাচ্ছি? হস্যই পেলাম। আর এখানে কি আছে? হস্যই হলো, তাহলে হস্যই হস্যই যোগ হয়ে দীর্ঘই কার বা এই দীর্ঘইকার হলো। এই দীর্ঘইকারটা তাহলে এখানে এই হস্যইটা উঠে গেল, তাহলে বয় হসন্ত পড়ে আছে। দেখো এই যে বয় হসন্ত পড়ে আছে, এই বয় হসন্ত পড়ে আছে, র আর বয় হসন্ত, আর ইন্দ্র হস্যই নিয়ে নিয়েছিলাম। দেখো দন্তনয় দরা ফলা পড়ে আছে। এইবার বলছে এই দীর্ঘইকারটা পূর্ববর্ণে গিয়ে যোগ হচ্ছে, তাহলে বয় হসন্তর সঙ্গে দীর্ঘই যোগ হলে দেখো বয় দীর্ঘই বি হয়। বর্ণ বিশ্লেষণ নিয়ম অনুযায়ী বয় দীর্ঘই বি হয়, বয় দীর্ঘই বি চলে গেল, হয়ে গেল রবীন্দ্র। এবার আর একটা দেখাচ্ছি পরীক্ষা। তোমার পড়েছে তাহলে দীর্ঘইকারের সূত্র পড়েছে, তখন তুমি কি বলবে? যে আমার আয়নাটা কি ছিল? দীর্ঘইকারে রবীন্দ্র ছিল। রবীন্দ্র ভাঙলে কি হয়? রবি যুক্ত ইন্দ্র হয়, অর্থাৎ সামনে হস্যই বা দীর্ঘই থাকবে, পরে হস্যই বা দীর্ঘই থাকবে, তাহলে দীর্ঘইকার হবে। তাহলে আমাকে পরিবানানটা আমাকে বলতে হবে। তাহলে পরিবানানটা কি লিখবি? আমরা লিখি পর হস্যই লিখি না পর হয় দীর্ঘই লিখি? এই বানানগুলো সম্পর্কে আমরা তো সবাই মোটামুটি সচেতন বা জানি। ও কি বল, এই সব বানানগুলো পড়ে পড়ে আমরা জেনে গেছি কোন বানানটা কীভাবে আসে। তাহলে পরি, আর একটা আছে ইক্ষা, হস্যই কর্মশ ক্ষয়াকার ইক্ষা না দীর্ঘই কর্মশ ক্ষয়াকার ইক্ষা। দেখো এই দুটোর মধ্যে আমি, তাহলে আমার পরিবানানটা এটা হচ্ছে না, এই পরিটা আসছে পরি। আর ইক্ষা বানানটা তোমরা কতগুলো শব্দ এইভাবে ভাঙতে ভাঙতে দেখবে ইক্ষা ইস বানানগুলো সম্পর্কে তোমার জেনে যাবে। তাহলে ইক্ষা বানান হচ্ছে এইটা, তাহলে পরিযুক্ত ইক্ষা পরীক্ষা। তাহলে আমাকে ভাঙলে কি পাচ্ছি? পরিযুক্ত ইক্ষা পরীক্ষা। এবার আসছি 3 নম্বর সূত্র, কি আছে? দীর্ঘকারের সূত্র। কি পাচ্ছি? মরুদ্যান। মরুদ্যানকে ভাঙলে আমরা পাবো মরু যুক্ত উদ্যান। ও আগেরটা কি ছিল? তাহলে হস্যইকার কিংবা দীর্ঘইকারের পর হস্যইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে দীর্ঘইকার হয়, আর দীর্ঘইকারটা পূর্ববর্ণে গিয়ে যোগ হয়। এবারে আমি পাচ্ছি দীর্ঘকার সূত্র। দীর্ঘকার হচ্ছে মরুদ্যান লিখেছিলাম, দেখো ভাঙছি মরু যুক্ত উদ্যান। অর্থাৎ মরু কি পেলাম? রয় হসন্ত যুক্ত হস্যৌ, আর এখানে উদ্যানের হস্যৌ। তাহলে হস্যৌ পেয়েছি মানে এর সঙ্গে দীর্ঘও থাকতে পারে। তাহলে হস্যকার কিংবা দীর্ঘকারের পর হস্যকার কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে দীর্ঘকার হয়, আর এই দীর্ঘকারটা পূর্ববর্ণে গিয়ে যোগ হয়। তাহলে দেখো মরু যুক্ত উদ্যান, তাহলে এই হস্যৌ আর এই হস্যৌ যোগ হয়ে দীর্ঘকার হয়েছে। তাহলে কি হলো? ম রয় দীর্ঘ রু, এই যে এই দুটো মিলে হয়েছে রয়ের সঙ্গে, এই রয় হসন্তর সঙ্গে দীর্ঘও যোগ হয়েছিল, হয়ে গিয়ে রয় দীর্ঘ রু হয়েছে। তাহলে মরু আর দয়জলা দান পড়ে আছে, মরুদ্যান। এবার দেখো আমি একটা ভাঙছি কটূক্তি। তোমার প্রথমেই দেখতে হবে যে সন্ধিটা কোথায় হচ্ছে। সন্ধিটা কোথায় হলো? দীর্ঘকারের সন্ধিটা হয়েছে। তখনই তোমার আয়নাটার দিকে চলে যাবে, মরুদ্যানটাকে মনে করবে যে মরুদ্যান ভাঙলে কি হয়? মরুযুক্ত উদ্যান হয়। তাহলে সামনে হস্যৌ বা দীর্ঘও রাখতে হবে, পরে হস্যৌ বা দীর্ঘও রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমি ভাঙি। তাহলে কটু, কটু বানানটা আমরা জানি ক টয়স্যই কটু, আর উক্তি বানান আমরা জানি হস্যৌ কয় তয়স্যই।
তাহলে কটু যুক্ত উক্তি হয়ে গেল কটুক্তি। তাহলে এই হস্য আর এই হস্য যোগ হয়ে দীর্ঘ হয়েছে, দীর্ঘ হয়ে গিয়ে এই পূর্ববর্ণ গিয়ে ওই দীর্ঘকারটা যোগ হয়ে গেছে, দেখো কটুক্তি এসে গেছে। এবারে তাহলে আমার আয়নাটা কি ছিল, তাহলে দীর্ঘকারের আয়না ছিল মরুদ্যান। এবার আছে একার, একারতে আয়না হচ্ছে দেখো আয়না নরেন্দ্র। এই একারের যত রকম শব্দ আসবে তাদের যদি বিশ্লেষণ করতে বলে বা বিচ্ছেদ করতে বলে তাহলে এইটাকেই সবসময় মনে রাখবে নরেন্দ্র। নরেন্দ্রকে ভাঙলে আমরা পাবো নরযুক্ত ইন্দ্র। তার মানে সামনে কি পেলাম, অ পেয়েছি, তাহলে অ বা আ থাকতে হবে সামনে। পরে কি থাকবে বলছে হস্যই বা দীর্ঘই, কি থাকবে তাহলে পরে হচ্ছে গিয়ে হস্যই বা দীর্ঘই থাকলে একার হয়। তাহলে দেখো নরর অ, তাহলে রর অ আর হস্যই মিলে কি হয়ে গেল, তাহলে এই অ আর হস্যই দুটো মিলে একার এসছে, একারটা এখানে চলে এসছে আর এই হস্যই তো এখানে নিয়ে নিয়েছিলাম। এবার দেখো পড়ে আছে নরেন্দ্র। তাহলে কি বলছে, অকার কিংবা আকারের পর হস্যইকার কিংবা দীর্ঘকার থাকলে উভয়ে মিলে একার হয়। যেমন আমরা একটা ভাঙছি, দেখো পরীক্ষার সময় মনে করো পড়েছে অপেক্ষা, তুমি এই শব্দটা পড়ে গেলে না, পরীক্ষাতে বইটাতে ছিল না তোমার, কিন্তু আমরা দিয়েছি মনে করো অপেক্ষা। তাহলে কি ভাববে প্রথমে যে সন্ধিটা কোথায় হয়েছে, কোথায় হলো সন্ধিটা, একারের সন্ধিটা হয়েছে, এই যে একারটা আছে এখানে হয়েছে সন্ধিটা। তাহলে একারের সন্ধি তোমার আয়না কি ছিল, তোমার সঙ্গে সঙ্গে মনে করতে হবে যে আমার একারটা আমি আয়নাটা কি না, একার আয়না হচ্ছে নরেন্দ্র। নরেন্দ্রকে ভাঙো নরযুক্ত ইন্দ্র, তাহলে নর মানে অ আছে, তার মানে অ বা আ থাকবে সামনে, আর ইন্দ্র হস্যই আছে মানে হস্যই বা দীর্ঘই থাকবে, যে কোনো একটা থাকবেই। তাহলে এবারে দেখা যাক আমাকে সামনে অ রাখতে গেলে কি রাখছে, অপ আর নালে অপা, পরে হস্যই বা দীর্ঘই রাখতে হচ্ছে। তাহলে এই কয়মশ ক্ষয়ের আগে হস্যই বা দীর্ঘই রেখে করতে হবে ইক্ষা। অপা হয় না, তাহলে অপ আর ইক্ষা বানানটা হস্যই হয় না দীর্ঘই, তাহলে অপযুক্ত ইক্ষা অপেক্ষা। এবার আসছে ঐকারের সূত্র। আয়নাটাকে আমি রেখেছি জনৈক, ভাঙলে কি পাবো, খালি ডিস্টার্ব হচ্ছে, জনযুক্ত এক জনৈক। তার মানে কি পাচ্ছি, জন মানে অ পাচ্ছি, তাহলে অ পাওয়া মানে তার সঙ্গে আ আছে কোনো, আর একটা হচ্ছে এ পাচ্ছি মানে এ বা ওই আছে। তাহলে ঐকারের সূত্র হচ্ছে অকার কিংবা আকারের পর যদি একার কিংবা ঐকার থাকে উভয় মিলে একার হয়, একারটা পূর্ব বর্ণে গিয়ে যোগ হয়। যেমন একটা দেখাই, মতৈক্য। যখন তোমার এটা পড়েছে তখন তোমাকে দেখতে হবে কোন সূত্রে পড়েছে, ঐকারের সূত্র পড়েছে। তাহলে ঐকারের সূত্র সন্ধি কী ছিল না, আয়না কি ছিল, আয়না ছিল জনৈক, অর্থাৎ জনৈকে ভেঙেছিলাম জনযুক্ত এক, অর্থাৎ অকার কিংবা আকার পর এ বা ওই থাকবে। তাহলে দেখা যাক এখানে ভাঙো মত না মতা, অ হলে মত আর আকার হলে মতা, যুক্ত এ কয় যে বলা ঐক্য, ওই কয় যে বলা ঐক্য। দেখো নিয়ম অনুযায়ী কী বলছে, অকার কিংবা আকারের পর যদি একার কিংবা ঐকার থাকে তাহলে উভয় মিলে ঐকার হয়। তাহলে এবারে দেখো মত হয়, মতা হয় না, ঐক্য হয় না, ঐক্য হয়। তাহলে মত যুক্ত ঐক্য মতৈক্য। তাহলে এই যে ওইটা এই দুটো মিলে তাহলে কি হলো, এই তয়ের অটা অর সঙ্গে ঐক্যর ওইটা যুক্ত হয়ে কি হলো, ঐকার হলো, ঐকারটা এখানে চলে গেছে, হয়ে গেল মতৈক্য। এবার আমাদের পরের সূত্র আসছি ওকার। পরের সূত্র আসছি ওকার, কি আছে, আয়নাটা হচ্ছে নরোত্তম, আয়না কি পাচ্ছি নরোত্তম। দেখা যাক নরোত্তমকে ভেঙে কি হয়, নরোত্তমকে ভাঙলে হচ্ছে নর যুক্ত উত্তম। এবার আমাকে যদি বলে ওকারের সূত্র লেখো, কোনো অসুবিধা নেই, আমি আয়নাটাকে চোখের সামনে রাখবো, নরোত্তমকে কি পাচ্ছিলাম, নরযুক্ত উত্তম পেয়েছিলাম, তার মানে অ পাচ্ছি, নর মানে অ, এই যে র মানে হচ্ছে র হসন্ত যুক্ত, তার মানে এই অ আছে মানে
অ কিংবা আ থাকতেই হবে সামনে। তাহলে অকার কিংবা আকারের পর হস্যকার কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে ওকার হয়, এই ওকারটা পূর্ববর্ণে গিয়ে যোগ হয়। তাহলে নরর অ আর এই হস্যৌ যোগ হয়ে গিয়েছে ওকার হয়েছে, ওকারটা এই পূর্ববর্ণে যাচ্ছে, গেল, এটা তো হয়ে গেছে। তাহলে পড়ে থাকলো তম, তাহলে নরোত্তম, তাহলে নরযুক্ত উত্তম নরোত্তম। যেমন পরোপকার, পরোপকার, তাহলে সন্ধিটা হয়েছে ওকারে, তাহলে যেখানে সন্ধিটা হয়েছে সেটা একটা শব্দ, তাহলে তাকে আমাকে নিতে, তাহলে বলেছিল যে নরোত্তমে কি ছিল, নরযুক্ত উত্তম, অর্থাৎ অ বা আ রাখতে হবে। তাহলে আমি পর বলবো না পরা বলবো, তাহলে আমাকে বলতে হবে পর যুক্ত, এবার পকার পড়ে আছে, আমি পকারটাই লিখলাম। এবার কি বলেছিল যে পরেরটা হস্য বা দীর্ঘও থাকবে, তাহলে হস্য বা দীর্ঘও থাকতে গেলে এবার উপকার বানানটা আমরা কি জানি, উপকার বানান হস্য, তাহলে এটা হবে না, তাহলে পর যুক্ত উপকার হয়ে গেল পরোপকার। এবার আমাদের 7 নম্বর সূত্র আছে ঔকারের সূত্র। ঔকারের সূত্র বলছে বনৌষধ, তাহলে বনৌষধ কি হবে না, বনৌষধ, দেখো বনৌষধ ঔকারের সূত্র বলছে বন যুক্ত ঔষধ, তার মানে কি পেলাম, বনের অ পেয়েছি, তার মানে অ কিংবা আ সামনে থাকবে আর পরে ও কিংবা ঔ থাকবে, এই দুটো মিলে যে কোনো একটা, এটা 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 সব মিলে কি হয়, ঔকার হয়, ঔকার হয়ে বনৌষধ হয়। তাহলে এর অ আর এই ঔ মিলে গিয়ে কি হয়েছে, ঔকার হয়েছে, দেখো বনৌষধ হলো। আর একটা বলি বনৌষধি, বনৌষধি, এখন বনৌষধিকে ভাঙলে কি হবে, এখানে তো করেছিলাম ঔষধ করেছিলাম, দেখো যখন ঔষধি থাকবে তার পরেরটা মনে রাখবে বন যুক্ত ঔষধি, যখন এখানে ধি থাকবে এটা কিন্তু ঔকার হবে না, ও হবে, তাহলে বন যুক্ত ঔষধি বনৌষধি। আর একটা দেখো বন যুক্ত ঔষধ, এখানে কিন্তু ধ ছিল তো এখানে ঔ হয়েছে, এখানে কিন্তু ঔষধি, এখানে কিন্তু ও হয়েছে ঔষধি। ঔষধি মানে যে গাছ একবার ফল দিয়ে মারা যায় তাকে বলা হয় ঔষধি, হয়েছে। তাহলে হলো এই বনের অ আর এই ঔষধির ও, এই দুটো মিলে কি হলো, ঔকার হলো। ঔকারটা কোথায় গেল, এই পূর্ববর্ণে গেল, গিয়ে হয়ে গেল কি বনৌষধি। আচ্ছা এইবারে দেখো আমি কয়েকটা শব্দ দিয়েছি, পরীক্ষায় মনে করে এরকম পড়েছে, আমি তো বই পড়ে যাইনি, কি হবে আমার, তাহলে পরীক্ষা হলে দেখা যাক কি করি। প্রথমে আছে ভিক্ষান্ন, আমি বলেছিলাম যে কোথায় সন্ধিটা হয়েছে সেটা প্রথমে খুঁজতে হবে, সন্ধিটা হয়েছে আকারে, তাহলে আমরা কি ছিল, আমাদের বিদ্যালয় ছিল আকারের সন্ধির আয়নাটা কি ছিল, বিদ্যাযুক্ত আলয়, অর্থাৎ সামনে অ বা আ থাকবে, পরে অ আ থাকবে, অ আ মিলে আকার হয়, হস্যই দীর্ঘই মিলে দীর্ঘইকার হয়, আবার হস্য দীর্ঘ বা হস্য দীর্ঘ থাকলে দীর্ঘকার হয়, এটা প্রথম তিনটা তো একদম সইয়া। তাহলে আকারে, তাহলে আমাকে বলতে হবে ভিক্ষান্নটা, তুমি প্রথমেই নিজের মনে প্রশ্ন করো যে ভিক্ষ বলবো না ভিক্ষা বলবো, আমরা ভিক্ষ তো বলি না, তাহলে বলি ভিক্ষা, তাহলে হয়ে গেল ভিক্ষা যুক্ত, এবারে অন্ন বলে না অন্ন বলে, অন্ন বলে, অন্ন মানে চাল বা ভাত, এখানে চাল, তাহলে ভিক্ষাযুক্ত অন্ন হলো ভিক্ষান্ন। দ্বিতীয়টি কি আছে সদৈব, দেখো সদৈব ঐকারের সূত্র বলেছে, আমার আয়নাটা কি ছিল, জনৈক ছিল, জনযুক্ত এক, অর্থাৎ সামনে অ আ পরে হচ্ছে এ বা ওই, তাহলে এবার তুমি নাও সদ বলবে না সদা বলবে, সদা, আর পরে এব না ওইব, এব, তাহলে সদাযুক্ত এব সদৈব। তারপরে কি আছে নীলোৎপল, দেখো নীলোৎপল কি আছে, সন্ধিটা কোথায় হয়েছে, ওকারের সন্ধি হয়েছে, সঙ্গে সঙ্গে আমার বলবো পরোপকার ছিল না নরোত্তম ছিল, নরযুক্ত উত্তম, নরযুক্ত উত্তম মানে নর অ আর উত্তম পরে হস্য, সদৈব, সদৈব কি হচ্ছে, সন্ধিটা কোথায় হয়েছে, ঐকারের সন্ধি হয়েছে, তাহলে ঐকারের আমার আয়না কি ছিল, ঐকারের আয়না ছিল জনৈক, আমরা সেখানে কি দেখতাম জনযুক্ত এক বা এক, তাহলে হচ্ছে জনৈক, তাহলে অ আ পরে এ ওই, তাহলে এখানে ভাঙলে কি পাবো, সদ না সদা, সদা, আর এব না ওইব, এব, তাহলে সদাযুক্ত এব সদৈব। পরেরটা হচ্ছে দিয়েছে নীলোৎপল, তাহলে নীলোৎপল কোথায় সন্ধি হয়েছে, ওকারের সন্ধি হয়েছে, ওকারের সন্ধি আমার আয়নাটা কি ছিল, আয়না ছিল নরোত্তম, নরযুক্ত উত্তম, অর্থাৎ সামনে অ বা আ থাকবে,
পরে হস্য বা দীর্ঘ থাকবে। তাহলে আমাদের অ বা আ করলে কি হবে? নীল না নীলা? নীল। আর পরে কি আছে? হস্য বা দীর্ঘ দিয়ে উৎপল বানানটা লিখবো। তাহলে হস্যৌ খণ্ডত্ব পল, নরযুক্ত উৎপল নীলোৎপল। তারপরে আছে অপেক্ষা। অপেক্ষা, দেখো একারে সন্ধি হয়েছে, নরেন্দ্র বলেছিলাম, নরযুক্ত ইন্দ্র, অর্থাৎ অ আর যে কোনো একটা থাকবে, অ বা আর যে কোনো একটা, আর পরে হস্যই বা দীর্ঘের যে কোনো একটা। তাহলে অপেক্ষার প্রথমে আমি কি বলবো? অপ বলবো না অপা বলবো? অপ বলবো। আর ইক্ষা বলবো, দীর্ঘ ইকয় মশা ক্ষয়াকার, আমরা তো আগে দেখে গেছি বা লিখেছি আমরা, সেখানে দেখবে ইক্ষা। তাহলে অপযুক্ত ইক্ষা অপেক্ষা হয়ে গেল। এবার আছে রথীন্দ্র। দেখো দীর্ঘ ইকারের সূত্র পড়েছে, দীর্ঘ ইকারের সূত্র হচ্ছে সামনে হস্য দীর্ঘ, পরেও হস্য দীর্ঘ যে কোনো একটা। তাহলে রথি, এবার রথি বানানটা আমাকে জানতে হবে। রথি রথ হয় হস্যই না রথ হয় দীর্ঘই? রথ হয় দীর্ঘই রথি, যুক্ত ইন্দ্র বানান হস্যই দন্ত নেদয়ের বলা, রথীন্দ্র। তারপর আছে লঘুর্মি। দেখো লঘুর্মি, তাহলে কি হচ্ছে? দীর্ঘকারের সূত্র পড়েছে। তাহলে দীর্ঘকার হচ্ছে বলেছি সামনে হস্য দীর্ঘ, পরে হস্য দীর্ঘ। তাহলে সেটা হচ্ছে দীর্ঘকার সূত্র। আমরা যেটা মরুদ্যান বলেছিলাম, মরুযুক্ত উদ্যান, মরুদ্যান। তাহলে এখানেও তাই লঘুযুক্ত উর্মি। লঘুর এই হস্যও লঘু, আর উর্মি মানে হচ্ছে দীর্ঘ ময়ের এই হস্যই। তাহলে লঘুযুক্ত এই হস্য এই আর এই দীর্ঘ মিলে দীর্ঘকার হয়েছে। তারপরে আছে কারাগার। আকারে সন্ধি হয়েছে, কারাগার। তাহলে কার না কারা? এখানে হবে কারা। কেন? কারও অর্থ আছে, আবার কারাও অর্থ আছে, কিন্তু এখানে কারাগার মানে বন্দিশালাকে বোঝাচ্ছে। তাই কারা মানে হচ্ছে গে বন্দি, যুক্ত আগার মানে ঘর। তাহলে কার কার কারা যুক্ত আগার, কারাগার। এইবারে আমার নিচের দিকে আছে, দেখো সন্ধিবদ্ধ করো। পরীক্ষার সময় এরকম দিল, সন্ধিবদ্ধ করো দিয়েছে। অভিযুক্ত ইষ্ট, তাহলে কি হবে? তাহলে অভি মানে হস্যই আসছে, আর ইষ্ট হস্যই আসছে। তাহলে হস্যই হস্যই মিলে কি হয়? আমরা জানি দীর্ঘই হয়। তাহলে এই হস্যইটা মুছে গেল, এই হস্যই মুছে গেল, মুছে গিয়ে কি আসছে? অভিষ্ট হচ্ছে। তাহলে অভিষ্ট কি হলো? অভিযুক্ত ইষ্ট। তারপরে কি আছে? তারপরে আছে দুর্গা যুক্ত উৎসব। দুর্গা যুক্ত উৎসব কি হবে? দুর্গার আ আছে, আর এখানে হস্য আছে। দেখো আর হস্য মিলে কি হয়? আমার যে সূত্রগুলো ছিল এরকমভাবে দেখে এসো। নরেন্দ্র, বলছে নরেন্দ্র, নরযুক্ত ইন্দ্র মানে অর পরে হস্যই। তারপর দেখো নরোত্তম, নরযুক্ত উত্তম, মানে এই সূত্রে পাচ্ছি নরযুক্ত উত্তম মানে সামনে অ বা পরে হস্য বা দীর্ঘ। তাহলে সেটা কি হয়? ওকার হয়। তাহলে এখানে কি হবে? দুর্গাযুক্ত উৎসব হয়ে গেল দুর্গোৎসব। তারপরে কি আছে? মহাযুক্ত ঔষধ। কি আছে? মহাযুক্ত ঔষধ। কি পাচ্ছি? সামনে আ পাচ্ছি বা তাহলে আ পাচ্ছি, আর পরে ঔ পাচ্ছি, তাহলে এটা হয় ঔকার। তাহলে কি হবে? মহৌষধ। সামনে আ আর পরে ঔ, তাহলে এটা হচ্ছে ঔকারের সূত্র, মহৌষধ হয়ে গেল। তারপরে কি আছে? যথাযুক্ত ইষ্ট। যথাযুক্ত ইষ্ট, তাহলে যথাযুক্ত ইষ্ট কি হলো? সামনে অ বা মধ্যে একটা আছে, আর পরে হস্যই দীর্ঘের একটা আছে। তাহলে আমি যদি ওই একারের সূত্র থেকে বলে বলে আসি, তাহলে কি পাচ্ছি না? নরেন্দ্র, নরযুক্ত ইন্দ্র, তার মানে নর অ পাচ্ছিলাম, তাহলে মানে অর মা আর একটা পেয়ে গেছি। আর ইন্দ্রর হস্যই ছিল, তার মানে হস্যই দীর্ঘের একটা, এখানে হস্যই আছে। তাহলে এখানে কি হবে? একার আসবে। তাহলে কি হবে? এই আকার আর এই হস্যই যোগ হয়ে গেল একার। একারটায় পূর্ববর্ণে চলে এসছে, থয়ের আগে চলে এসছে, এসে মন্দস্বরটার সঙ্গে যুক্ত হয়ে গেল যথেষ্ট। তাহলে যথাযুক্ত ইষ্ট হয়ে গেল যথেষ্ট। তারপর আছে মত যুক্ত ঐক্য। মত যুক্ত ঐক্য, দেখো তাহলে কি হচ্ছে? অকার কিংবা আকারের পর যদি এ বা ওই থাকে তাহলে ঐকার হয়, তাহলে মতৈক্য হয়ে যাবে। মত ঐকারে তৈ কয় যে ফলা মতৈক্য।
তারপরে আছে হিমযুক্ত আলয়, আমি আগে দেখিয়েছিলাম বলা হয় হিমালয়, হিমযুক্ত আলয় হিমালয়, কেন হিমের আলয়ের তাহলে হয়ে যায় হিমালয়। তারপর আছে বধূযুক্ত উক্তি, বধূযুক্ত উক্তি, দেখো বধূর দীর্ঘকার আছে, দীর্ঘ আর এখানে হ্রস্ব আছে, মিলে কি হবে দীর্ঘকার হবে। তাহলে এইটা আর এইটা কি হচ্ছে হয়ে গেল দীর্ঘকার হয়ে গেল, বধূযুক্ত উক্তি, তাহলে কি হলো বধূক্তি, বধূ কয়তয় হস্যই বধূক্তি হয়েছে, বধূযুক্ত উক্তি বধূক্তি। এই 7টা নিয়ম তোমরা বইতে আছে দেখবে, এই 7টা নিয়ম তোমরা পড়বে পরীক্ষার জন্য, অ্যানুয়াল পরীক্ষার জন্য এই 7টা নিয়ম পড়বে। আচ্ছা, এটা আর একটা জিনিস আমি বলেছিলাম, কয়সই কি আর কয়দিগই কি, সচরাচর আমরা এগুলো লিখি কিন্তু মানে জানি না, যখন যেটা ইচ্ছা বসিয়ে দেই, প্রশ্ন করতে গিয়ে আমরা এগুলো বসিয়ে দিই, কখন কি কয়সই কি লিখি, কখনো কয়দিগই কি লিখি, কিন্তু এর একটা ব্যবহার আছে। যেমন দেখো উদাহরণ দিয়ে আমি তোমাদের বোঝাচ্ছি, দেখো প্রায় একই রকম, কিন্তু এখানে কয়সই কি লিখেছি, এখানে কয়দিগই কি লিখেছি, তাহলে দুটোর কি অর্থ একই? না, দুটোর অর্থ একই নয়। দেখো তুমি কি ভাত খেয়েছো, এটার উত্তর হচ্ছে হ্যাঁ, হ্যাঁ আমি ভাত খেয়েছি। তুমি কি ভাত খেয়েছো, এই যে কিটা দিয়ে প্রশ্ন করছে, এই কিটা তোমাকে পূর্ণ বাক্যে একটা উত্তর দিতে হচ্ছে। কি দিতে হচ্ছে? তুমি বলছে তুমি কি ভাত খেয়েছো, আমি মাছ ভাত খেয়েছি। তাহলে যে প্রশ্নের উত্তর হ্যাঁ কিংবা না দিয়ে হয় তার বানানটা থাকে কয়সই কি, আর যে প্রশ্নের উত্তরগুলো আমরা পূর্ণবাক্যে দিয়ে থাকি সেটাকে হচ্ছে বলা হয় কয়দিগই কি দিয়ে লিখতে হয় সেটা। দেখো এই পুকুরে কি মাছ আছে, অর্থাৎ কি বলতে চাইছে, কি কি মাছ আছে, এই পুকুরে কাতলা, পোনা, রুই ইত্যাদি, ট্যাংরা ইত্যাদি মাছ আছে। আর এই পুকুরে কি মাছ আছে জিজ্ঞাসা করছে, বলছে হ্যাঁ এই পুকুরে মাছ আছে। তাহলে এই যে কি, এর উত্তরটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ এই পুকুরে মাছ আছে। আর এটা কি ছিল, এই পুকুরে কি মাছ আছে, বলছে এই পুকুরে কি মাছ আছে, তার মানে তোমাকে বলতে হচ্ছে এই পুকুরে যে সমস্ত মাছগুলো থাকে, কাতলা, রুই, ট্যাংরা, বোয়াল ইত্যাদি হয়েছে। আর একটা জিনিস আমি বলে দিই, এই যে একার আর এই একটা একার, এই দুটোর ব্যবহার, এই দুটোর ব্যবহার হচ্ছে, একটা একার এরকম মাত্রা থাকে, আর যে একারের মাত্রা থাকে না সেটা হচ্ছে প্রকৃতপক্ষে এ উচ্চারণ হয়, আর যেটা হচ্ছে কি মাত্রা থাকে তার উচ্চারণটা হচ্ছে এ উচ্চারণ হয়। যেমন দেখো আমাদের সেই হাঁক দেয় দে দই, এই লিখলাম, দেখো এখানে কিন্তু হাঁক দেয় এর কিন্তু মাত্রা আছে আর এর মাত্রা নেই। এইখানে দয়কার অন্তস্থ আমরা উচ্চারণ করলে কি হতো, দেও, কিন্তু তো দেও বলি না, আমরা বলি দেয়, তার মানে দয় জফলা আকার অন্তস্থ দেয়, আর এটার ওই জন্য মাত্রা থাকে, আর এটার মাত্রা থাকে না, এটা দয়কারে দে হচ্ছে, এটা এ উচ্চারণ হচ্ছে। এই যে কেন, এটা কিন্তু মাত্রা থাকবে, কেন থাকবে, দেখো কে বলছে উচ্চারণটা, তুমি কেন আমার সঙ্গে যাবে না, আমি যদি বাক্যটা বলি তুমি কেন আমার সঙ্গে যাবে না, তাহলে এই যে কেন, তখন কয়েকারে বলি, আমরা বানান বলি কয়েকার দন্তন্য, কিন্তু এই একারে তখন মাত্রা থাকবে, তখন এই উত্তরটা হচ্ছে কয় যে বলা আকার দন্তন্য কেন, এর উচ্চারণটা করতে হয়, তুমি কেন আমার সঙ্গে যাবে না। রাম ভাত খেয়ে বাড়ি যায়, দেখো ভাত খেয়ে এটা কিন্তু একার হচ্ছে, ক্ষয় একারে খেয়ে, তাহলে সুতরাং কি বলছে, যেগুলোর উচ্চারণ এ হয়, যেগুলোর উচ্চারণ এ হয় তাদের মাত্রা থাকে,
মানে সেই একারের মাত্রা থাকে সেটা এ উচ্চারণ হয়, আর যে একারে দেখবে মাত্রা থাকে না সেটা এ উচ্চারণ হয়। ঠিক আছে, নমস্কার। বাড়িতে পড়াশোনা করবে, ফাইনাল পরীক্ষা আছে সামনে, 7ই ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হবে। যেমন অনলাইনে তোমরা ক্লাস পরীক্ষা দিয়েছিলে সেই একই রকমভাবে আবার পরীক্ষা হবে। নমস্কার।